এই তো মর্নিং স্যার। গুড মর্নিং। সিচুয়েশন কি? রায়পুরা ঠিক আছে। উই আর রেডি ফর দ্য প্রসিডিউর। ওকে, দ্যাটস গুড। চলো। উই আর রেডি টু গো মিস্টার সেন। এবার আমরা ওকে ওটিতে নিয়ে যাব। বলছি কি, একবার কথা বলতে পারি আমার মেয়েটার সাথে ওকে নিয়ে যাওয়ার আগে? শিওর, উনি এখান দিয়েই যাবেন। আপনারা ওনার সঙ্গে কথা বলে নেবেন। উনিও আপনাদের সঙ্গে একবার কথা বলতে চাইছেন, কিন্তু খেয়াল রাখবেন যেন উনি বেশি কথা না বলেন আর একেবারেই যেন উত্তেজিত না হন। শি ইজ ফাইটিং হার বেস্ট, মোর দ্যান হার বেস্ট। এটা একটা বড় প্রসিডিওর। ওনাকে মেন্টালি স্টেবল থাকতেই হবে। অকারণে কান্নাকাটি করবেন না আর বেশি কথা বলবেন না। আমি পারছি না আর, আমি আর এই লড়াইটা করতে পারছি না আঙ্কেল। আমি 8 মাস ধরে দম বন্ধ করে আছি। টানেলের শেষে আলোটা এবার দেখতে পাচ্ছ তো? নাও উই হ্যাভ টু পুট দ্য ব্রেভ ফেস অন। বি স্টেডি, ওকে? ওই নিয়ে আসছি ওকে। এত ভয় পাচ্ছ কেন? কোথায়? একটুও না। হাতখানা তো ঠান্ডা। সে তো তোমাকে সবসময় ভয় পাই, তাই। আমি একদম ঠিক আছি অনির্বাণ, কিচ্ছু হয়নি আমার, সুস্থ। আর আমি ওকে আগলে রাখবো, ও আমাকে। বুঝেছ? আর আমি ওটির বাইরে তোমাদের জন্য অপেক্ষা করব। তোমাকে আর জুনিয়রকে দুজনকে একসঙ্গে দেখবো বলে আমি কোথাও যাব না রাই। হ্যাঁ মা, বলো। তুমি আমার নাতিকে নিয়ে সুস্থভাবে ফিরে এসো, কেমন? আর যদি নাতনি হয়? বুকে করে আগলে রাখবো মারে। মা মেয়ে দুজনকে। তুই শুধু নিয়ে আয় যা। আর জানবি, প্রথম সন্তান এরম কষ্ট দেয়। তোর দাদাও আমাকে এরম কষ্ট দিয়েছিল। ভয় পাবি না মা, তুই শুধু নিয়ে আয় আমার সোনা মা, সোনা। এবার ওনাকে নিয়ে যেতে হবে, আর দেরি করা যাবে না। স্রোত, তার এখনো আসার সময় হয়নি। বন্ধুদের সাথে নাকি বই। স্রোত আসবে, একটু অপেক্ষা করুন প্লিজ। আমার বোন ঠিক আসবে। ম্যাডাম, অনেকটা সময় চলে যাচ্ছে। আর 2 মিনিট প্লিজ। স্রোত এলে আমি সব বলে দেব। তুমি এখন ঘুরে এসো, আমরা সকলে এখানে আছি, ওকে? ও এসে গেছে। কাজে গেছিলিস, সেটা হয়েছে? খুব বকবো, অপেক্ষা কর। চলুন। দিদি ভাই সব বুঝে গেছে। ভেতরে যাচ্ছি, ওখানে দেরি হবে। বেরিয়ে তোর সঙ্গে আমার বেশ কিছু জরুরি কথা আছে। এইখানে থাকবি, কোথাও যাবি না।
আশ্বস্তি হচ্ছে? না না, ভালো লাগছে। আচ্ছা, বোনটা এতক্ষণে হাইওয়েতে পৌঁছে গেছে তাই না? হ্যাঁ, এতক্ষণে পৌঁছে গেছে মনে হচ্ছে। আচ্ছা ক্রান্তি, তোমার কোনো ছোট বোন আছে? ছিল। ওর যখন 4 বছর বয়স তখন একদিনের জ্বরে মারা যায়। নিজের হাতে গড় দিয়েছিলাম ওকে। আচ্ছা আচ্ছা, এখানে পুলিশের ভয় কতটা? পুলিশের ভয় আমি পাচ্ছি না, যদিও এই এলাকাতে আমরা এর আগে দেখা করিনি। আসলে এই এলাকাটা ইসমাইল ভাইয়ের এলাকা। এখানকার গ্রামবাসীর কাছে ইসমাইল ভাই বলতে পারো রবিনহুড, মাসিহা যাকে বলে না, সেই রকম একজন। পুলিশও সেটা জানে। আমার মনে হয় না আমরা এখানে থাকবো পুলিশের কাছে সেরকম কোনো ইনফরমেশন আছে বলে। ও সামনের রাস্তায় গিয়ে বড় জঙ্গল শুরু হবে, ওই জঙ্গলের রাস্তায় গিয়ে উত্তর দিকে চলে যান। ওদিকে আবার বিয়া লাগছে। খবর পাক্কা তো? না হলে আমারই গুলি করবে। চলো। হে বাবা সিদ্ধেশ্বর, হে বাবা ভোলানাথ, আমার মেয়েটা সারা জীবনে অনেক যন্ত্রণা সহ্য করেছে গো ঠাকুর, অনেক। তুমি এবার একটু মুখ তুলে যাও। হে ঠাকুর, তুমি ওকে রক্ষা করো ঠাকুর, তুমি ওকে রক্ষা করো ঠাকুর। মিষ্টি, আমার মেয়েটার সব ভালো হবে বলো? এখন আর কোনো অঘটন ঘটবে না বলো? না মা, কোনো অঘটন ঘটবে না। সেটা হওয়ার হলে এতদিনে হয়ে যেত। ও তো কম ঝামেলা পোয়ায়নি। অনেক ঝামেলা পুইয়েছে, অনেক কিছু সহ্য করেছে আমার মেয়েটা। নিজের জীবন সহ্য করেছে, আমাদের জন্য সহ্য করেছে। সব একা হাতে সামলেছে না আমার মেয়েটা। ওর যা খারাপ সব হয়ে গেছে বলো। এখন থেকে যা হবে সব ভালো হবে বলো মিষ্টি? হ্যাঁ মা, সব ভালো হবে। স্রোত কোথা থেকে আসলো বলো তো মিষ্টি? এখন এরকম একটা ঝোড়ো চেহারা নিয়ে কোথায় গেছিল? অনির্বাণদা, আই এম সরি। দিদি ভাই, আই এম সো সরি। আমি তোদের বিশ্বাস ভঙ্গ করেছি। আমার কথা ছিল দিদি ভাইয়ের পাশে সব এমার্জেন্সিতে থাকার, সব সময় থাকার। আমি থাকিনি। দিদি ভাইয়ের সব থেকে ক্রিটিক্যাল দিনটা আমি ছিলাম না। কিন্তু কিন্তু দিদি ভাই কি করে জানলো? ওকে কে বলল? আত্রেয়রা? সেটা তাহলে আজ সকালে হলেও ওরা বলতো নাকি? নাকি দিদিভাই তুই সবটা আন্দাজ করলি? আমাকে যে তুই প্রতিটা ইঞ্চিতে চিনিস, সেটা থেকেই কি তুই? তোমাদের আমাকে যা বলার আছে
যা খুশি বলতে পারো। আমি যা করেছি তারপর তোমাদের সব কথা চুপ করে মেনে নেওয়া ছাড়া আর কিছু বলারও নেই, আর কিছু করারও নেই। তুমি এটা কি করে করলে স্রোত? কেন করলে? তোমার ওপর সবাই ভরসা করে আর সেটা তুমি জানো, তারপরেও তুমি এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ করলে কেন? কি হয়েছিল? একদিন তোমরা সবটা জানতে পারবে আমি কেন এমন করলাম। সবটা জানতে পারবে মানে? মানে আমরা যা জানি তার বাইরেও কিছু জানার আছে? মানে তুমি তোমার বন্ধুদের সঙ্গে ছিলে? বৌমনি আমার কথা ছাড়ো, তুমি দিদি ভাইয়ের কথা বলো। কি বলবো? বারবার তোমার কথা বলছিল, মা বারবার তোমার খোঁজ নিয়েছে। অনির্বাণ, আমি, তোমার দাদা ভাই সবাই তোমাকে খুঁজেছি স্রোত। এমনকি রাইও তোমাকে খুঁজেছে। নিজের শরীরের ওই অবস্থায় হসপিটালে এসে সবার আগে তোমাকে খুঁজেছে। অনির্বাণকে কি বলেছে জানো? বলেছে যে আমার ছোট বোনটাকে আগলে রেখো। তোমার সাথে কেন যোগাযোগ করা যায়নি স্রোত? কেন? কি হয়েছিল বলো না। বলবো, দিদিভাই সুস্থ হয়ে ফিরুক, তারপর আমি সব বলবো। আর কি বলবে বলো তো? যা ড্যামেজ করার সেটা তো করে ফেলেছো। বিশ্বাস করো স্রোত, আমাকে যদি অন্য কেউ বলতো যে তুমি এমনটা করেছো, আমি বিশ্বাস করতাম না। কিন্তু এটা তো আমি নিজের চোখের সামনে দেখলাম। এটা আমি বিশ্বাস না করে কি করি? তোমাকে তো আমি এইভাবে চিনি না, তোমার সাথে তো এগুলো একদম মেলে না স্রোত। আমি তোমাকে সেই ছেলেবেলা থেকে দেখছি। তোমাকে তো কোনোদিন কোনো ছোট ব্যাপারেও আমি এতই রেসপন্সিবল হতে দেখিনি। কি হয়েছে স্রোত? কোনো আপদ বিপদ হয়েছিল? কোনো সমস্যা হয়েছিল? না বৌমনি, না, আমার কিছু হয়নি। বৌমনি, দিদিভাই খুব কষ্ট পেয়েছে না? কখন থেকে হচ্ছে ওর এই শ্বাসকষ্ট? এগুলো তো তুই বলবি আমাদেরকে, কিভাবে হলো, কেমন ভাবে হলো, এগুলো তো তুই জানাবি আমাদেরকে। তাই তো কথা ছিল, তাই না? তুই তো বলেছিলি তুই রায়ের খেয়াল রাখবি। তাহলে কোথায় গেল সেই খেয়াল? রায় যখন অত বড় একটা ডিসিশন নিয়েছিল বাচ্চাটাকে রাখবে, তখন কে সাপোর্ট করেছিল রায়কে? তুই তুই বলেছিলি সব দেখাশোনা করবি, সব রকম ভাবে খেয়াল রাখবি। তাহলে এখন তুই কোথায় ছিলি? কোথায় গেল তোর সেই কথাগুলো? অত বড় বড় যে কথাগুলো বলেছিলি সেগুলো কোথায় গেল? আর তুই যখন জানিস সার্থক এই সময় কলকাতায় নেই, তার সত্ত্বেও তুই তো বন্ধুদের সাথে পার্টি করতে গেলি, এমন পার্টি করলি যে তোকে কন্ট্যাক্টই করা গেল। আমরা এত চেষ্টা করলাম, তোকে কন্ট্যাক্টই করা যাচ্ছিল না। অনির্বাণের সামনে তোর জন্য আমার মাথাটা হেট হয়ে গেল। আমার বোন এমন নেশা করছিল, এমন নেশা করে পড়েছিল, তার কোনো হুঁশই ছিল না। কোনটা ঠিক কোনটা বেঠিক কিচ্ছু বুঝতে পারছে না। উচিত অনুচিত সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে। আস্তে কথা বলো বিক্রম, এখানে লোকজন রয়েছে। এত কি লুকানোর কি আছে? ও যা করেছে আর তো কিছু জানার বাকি নেই কারোর, তাই না? একটু পরেই অনির্বাণের বাবা মা আসবে, তারা কি কথা শোনাতে ছেড়ে দেবে? ছাড়বে না। আর ওর একমাত্র শ্বশুর ওর দায়িত্বহীনতার জন্য এখানে এসেছে। সেও তার আগে চলে এসেছে, কিন্তু ও আসতে পারে। কি রে, উত্তর দে। কোন মৎসবে তুই এরকম হুঁশ খুইয়ে বসেছিলি বল? দাদা ভাই, আমি বৌমনিকেও বলেছি আর তোকেও বলছি, আমার যা বলার, দিদিভাই সুস্থ হয়ে ফিরুক, তারপর আমি সকলের সামনে বলবো। আর হ্যাঁ দাদা ভাই, লোকে আমার নিন্দে করুক, যা ভাবুক, যা বলুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না দাদা ভাই। আমার শুধু এতে যায় আসে যে দিদি ভাইয়ের যখন আমাকে দরকার ছিল, সেই সময় আমি দিদি ভাইয়ের পাশে ছিলাম না। এই দুঃখ, এই অপরাধ বোধ আমাকে সারা জীবন হন্ট করবে।
এই পুরো ঘটনায় আমার শর্টকামিং আমি অস্বীকার করছি না দাদা ভাই। আর এখন আমি কেন আসতে পারিনি সেটা আলোচনা করার সময় না। এখন দিদি ভাইয়ের যা হচ্ছে সেটা সুষ্ঠুভাবে হয়ে যাওয়া দরকার। বাকি আলোচনা রাগারাগি করার জন্য অনেক সময় পাবি। শুধু এইটুকু জেনে রাখ, তোর যে ছোট বোনকে চিরকাল জেনে এসেছিস কোনো অন্যায় করতে পারে না বলে, সে কোনো অন্যায় করেনি। সেটা তুই মনে করছিস। ব্যাস, এখন আর এ নিয়ে কোনো কথা নয়, পরে। রাই, She is doing well. She will do well. Major operation সময় লাগবে, but she is very strong, I tell you. হ্যাঁ, she will make it. ও বেঁচে থাকবে তো আঙ্কেল? ও তো মরে যাওয়ার জন্য যায়নি। মরে যাওয়ার জন্য তো এত কষ্ট স্বীকার করেনি। ও বাঁচতে চেয়েছে, তোমাকে ভালোবেসে একটা সুন্দর সংসার পাততে চেয়েছে। তোমার ভালোবাসাকে ও নষ্ট হতে দেয়নি, তাই ওর সন্তানকে বাঁচিয়ে রেখেছে লড়াই করে। আর এইরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনে কি অসাধারণ টেনাসিটি! আমি বলছি অনির্বাণ, এতগুলো মাস ধরে ও খাদের কিনারা ধরে হেঁটেছে একটা লক্ষ্য স্থির করে। তুমি দেখবে এই রাস্তাটুকু অনায়াসে পেরিয়ে যাবে, আমি বলছি। আমি জানি তো, ও মেয়ে আমার শক্ত মেয়ে, ওর কিচ্ছু হবে না, ও ভালো থাকবে, খুব ভালো থাকবে। দেখো, উনি ভরসা করছেন তা তুমি ভয় পাচ্ছ? আরে ইনফ্যাক্ট আমি ওর কাছ থেকে লড়াইটা নতুন করে শিখছি। থ্যাঙ্কস আঙ্কেল, থ্যাঙ্কস। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি ভেতরে থাকবেন না? রাই আপনাকে দেখলে সাহস পাবে। কোনো দরকার নেই। ওরা যারা রয়েছে তারা যথেষ্ট কম্পিটেন্ট এবং ওরা যথেষ্ট কনফিডেন্ট যে একটা সুন্দর সন্তানের জন্ম দেবে রাই। আর অ্যানাস্থেসিয়ার পরে কে আছে কে নেই ও তো কিছু খেয়াল থাকবে না। চিয়ার আপ, চিয়ার আপ। ভয় পাওয়ার কিছু নেই, একদম ভয় পাবেন না, সব ঠিক আছে। আপনি একজন ফাইটারের জন্ম দিয়েছেন, সে আর একজন ফাইটারের জন্ম দিতে চলেছে। মায়ের দিকে খেয়াল রাখুন, আমি একটু আসছি। ওকে? স্রোত কি উচ্ছৃঙ্খল জীবন কাটাচ্ছে? এটা কেন তোমার মনে হলো তোমার ছোট বোনের সম্পর্কে? না, ওর চোখ মুখ কেমন বসে গেছে, ওরা হ্যাগার্ড লুক। ও নিজেও কোনো একটা টেনশনে আছে বিক্রম, সিরিয়াস কিছু, খুব ডিস্টার্বড আছে প্রচন্ড। আমাকে বলছিল যে সবকিছু মিটে গেলে তোমাদের সবার সঙ্গে ও কথা বলবে। আচ্ছা, সার্থকের সাথে কোনো ঝামেলা নয় তো? মানে অন্য কারোর সাথে কোনো প্রেম ট্রেম? বিক্রম, তুমি এইসবই ভাবতে থাকো। আমার চোখের দিকে তাকা, চোখের দিকে তাকা। কি এমন করেছিস যে আমার চোখের দিকে তাকাতে পারছিস না? বারবার চোখ নামিয়ে নিতে হচ্ছে। বাপি, বাপি তুমি তো সবটা জানো। আমি যেটুকু জানি সেটা হচ্ছে তুই যা করেছিস অপরাধ করছিস বলে করিসনি, ভালোবাসার টানে কর্তব্যের টানে করেছিস। চোখ নামিয়ে নিতে হচ্ছে কেন বারবার? চোখের দিকে তাকা। স্রোত, তুই কি বুঝতে পারছিস এটা কতখানি সিরিয়াস একটা ইস্যু? যদি তুই মনে করিস যে এটা তুই ভালোবাসার টানে করেছিস কিংবা কর্তব্যের টানে করেছিস, তাহলেও আমি বলবো যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আই অ্যাম নট হ্যাপি উইথ ইট। সকলের সামনে আমি কিছু বলতে চাইনি, সেই জন্য তোকে এখানে সরিয়ে নিয়ে এসেছি। আমি বুঝেছি। আমি কিন্তু কোনো মিথ্যে কথা অ্যালাউ করব না। বাপি, আমি তোমাকে যা বলেছি তাতে কোনো মিথ্যে নেই। আর এরপর তুমি যা যা প্রশ্ন করবে তার উত্তরে আমি কোনো মিথ্যে বলবো না, এইটুকু বিশ্বাস আমার উপর করতে পারো। বিশ্বাস তোকে আমি করি,
কিন্তু তুই যেটা করেছিস সেটা করার আগে ভাবা উচিত ছিল রিপারকাশন নিয়ে। যদি পুলিশ জানতে পারে তুই ওখানে গিয়েছিলিস, কি হবে? যাওয়ার আগে ভাবিনি, আইনি দিকটাও ভাবিনি। এখন সবার কথা শুনে মনে হচ্ছে মেবি আমার উপর চার্জেস অফ ট্রিজন আসতে পারে। যদি আসে তাহলে তোর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা কতখানি বিপদে পড়তে পারে সেটা বুঝতে পারছিস? সেরকম কোনো চার্জ আসলে যাতে আর কারোর দিকে আঙুল না ওঠে সে আমি দেখব। এই নিয়ে পরে আমরা আরো কথা বলবো। এখন এখানকার ডেভেলপমেন্টস গুলো যেগুলো তোকে বলার সুযোগ হয়নি সেটা বলি। সার্থক ও ফিরে এসেছে। এমন বল কিনে চল না, কোথায় যাব? ওখান থেকে ঘুরে একটু আসি, চল না রে। রসের লাগর আমার পুরো এখন নাকি উদিক পানে যাওয়ার শক্ত জেগেছে। হ্যাঁ, মুখে আগুন। মন্দিরা মন্দিরা শুন কেনে, এই রসিককে তুই এখনো বড় করতে পারিস নি, এটা এখনো কাঁচাই রয়ে গেছে। আরে দুঘর মুখ পিয়েছে কি পিয়ে নে দেখলা একেবারে। বলছিস তোরা, চল না রে, চল না। কোথায় যাবো, ছাড় কিনে। কি হলো? কি দেখছো? তুমিও কি মহুয়া খেয়ে মাতাল হয়ে গেছো? মহু আমাকে মাতাল করতে পারে না। চোখ দেখে তো নেশা নেশা লাগছে। নেশা তো হয়েছে, তবে সেটা মহুয়ার নয়, নীলাঞ্জনার। খুব কথা ফুটেছে না? চারিপাশে কিন্তু তোমার লোকজন রয়েছে, যদি দেখে সর্দার এরকম বেসামাল হয়েছে তখন? ওদের তো মজাই এটা, বেসামাল দেখলে ওরা কাউকে ডিস্টার্ব করবে না, ওরা এনজয় করবে। আর আজকে তো বেসামাল হওয়াটাই স্বাভাবিক। দেখো, ওদের মধ্যে তো কোনো শহরের পালিশ নেই, কি কোনো কিছু ওরা করতে পারে না, তাই যেটা স্বাভাবিক সেটাকে ওরা সেলিব্রেট করে। এটা স্বাভাবিক নয়। এখন তুমি আমি যদি আলাদা আলাদা ছাড়া ছাড়া থাকি, সেটা কি স্বাভাবিক হবে? এই, আমারও মহুয়া খেতে ইচ্ছা করছে, আমিও খাবো। হ্যাঁ, খাবে, তবে আগে বিয়েটা হয়ে যাবে, তারপর দুজনে মিলে একসঙ্গে খাবো। তুমি আগে খেয়ে ফেললে বিয়েটা নাও হতে পারে। সেই কবে থেকে পুলিশের তারা খেয়ে শুধু পলাচ্ছি আর পলাচ্ছি, পলাচ্ছি আর পলাচ্ছি, পলাচ্ছি পলাচ্ছি। এই পলানো যেন আর শেষ হয় না। কোথাও পেছন ঠেকাই আবার ছুট, আবার ঠেকাই আবার ছুট, আবার ঠেকাই আবার ছুট। এত যে পালাচ্ছি আমরা পাচ্ছি কি? কি পাচ্ছি? কেন রে বনশে, কি পাচ্ছি মানে? হ্যাঁ, পাপিগুলার হাত থেকে আমরা কত কিছু ছিলাই লিছি বল। এই কথাটা তুই ঠিক বলেছিস বটে, এই কথাটা ঠিক বলেছিস। ও গ্রামের মানুষগুলা আমরা ওষুধ পালাটা দিয়েছি, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা ছেলেগুলো অন্তত লেখাপড়াটা তো করছে। হ্যাঁ, সব ভালো হয়েছে, সব ভালো। এই কথাটা খুব ভালো বলেছিস বংশী। এই আজ আমার মনটা না হেভি ভালো, হেভি ভালো। বল না, তুমি ওকে ভালোবাসিস তো, বল কিনা, বল না রে। পুরা কপাল আমার রে, তুকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলতো? তুই বল না।
তুই খুশি তো বল না आज আমি খুব খুশি রে ছাড়কে নিয়ে তোকে লিয়ে খুশি না রে আমি আজকে খুশি হচ্ছে ক্রান্তি ভাইয়ের বিয়ে আছে বলে ক্রান্তি ভাইকে দেখিয়েছিস মুখটা একবার দেখিস কেন একদম পুরো হেসে হেসে ঝলমলাইছে আরে এই বলছি যে ওই বর আর বিটি কোথায় রে হ্যাঁ এবার তো বিয়েটা লাগিয়ে দে নাহলে আমার শালা ওই খুচর গুলো যদি লেগে যায় তাহলে তো মাথা খারাপ এখনো বিয়ে আছে ফুল সজ্জা আছে মেলায় কাজ আছে কি বলেছি রে বংশী ভাই বর বউ সব কোথায় গেল রে এই, তুই উঠ তো যাকে নিয়ে তুই তোরা গিয়ে বরটাকে খোঁজ আমি বউকে নিতে লিয়ে আসি উঠ দেখি উঠ ভাই দেখে বর আমি যাবো আমি বউকে ডেকে নিয়ে আসি এই মন আমি যাব মন আমি যাব এখান থেকে বাকি রাস্তায় হেঁটে যেতে হবে। সবাই আসুন। শুনুন, বাকিটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। সবাই যে যার চোখ কান খোলা রাখবে। আমরা দুজন ওনাকে ফলো করব, আর বাকিরা নিজেদের মধ্যে গ্যাপ রেখে নিজেদের হাইট করে তারপরে আসবে। মনে রাখবেন, ক্রান্তি ভাই আর তার দলকে জীবিত বা মৃত যে কোনো উপায় আমাদেরকে ধরতেই হবে। নো রুম ফর এনি ফেলিওর। এই কাজটা না করে ফিরে যাওয়ার কোনো অপশন নেই। চলুন। এই নিয়ে যাও এসে গেছে এসে গেছে এসে গেছে এই তোরা আই কেন রে এবার কিন্তু আমি ঠেঙিয়ে তোদেরকে তাড়াবো বলে দিলাম আরে বিহাটো তাড়াতাড়ি কর না কেন হাতটা তোর সইছে কই বলো না কেন আমার মুনি তো ফুর্তি কেন কিসের তো সইছে লাই এই আমার লয় রে আমার লয় আরে বড় বিটির দিকে দেখ না কেন ওদেরই তোর সইছে কই হো বিয়েটা অনেক শুরু এই ঢোল ধামাকা ঝাঁঝর ঝমঝম ঢোল ধামাকা ঝাঁঝর ঝমঝম সুলকে পড়ে রূপ নজরের দোষ দিও না ও নজর কথা শুনে না নজরের দোষ দিও না ও নজর কথা শুনে না অনির্বাণদা, দিদিকে ভেতরে নিয়ে গেছে? হ্যাঁ, আধ ঘন্টা হয়েছে ওকে নিয়ে গেছে। আচ্ছা, আই এম সরি, আমার আসতে একটু লেট হলো। আমি একটা অন্য কাজে গেছিলাম। তুমি বলছো কেন সার্থক? তুমি সরি বলো না। আমি তোমাকে দেখলে জোর পাই মনে, ভরসা হয় আমার। অনির্বাণদা, আমি তোমাকে স্রোতের ব্যবহারের জন্য সরি বলছি। আমি জানি ক্রাইসিসের সময় ভরসার মানুষরা বেইমানি করলে কতটা অসহায় লাগে। ইটস ওকে সার্থক, তুমি চলে এসেছো, এটাই আমার কাছে অনেক। অনির্বাণদা, তুমি দুশ্চিন্তা করো না, এভরিথিং উইল বি ওকে। তবে একটু সময় লাগবে, প্রসিডিওরটা একটু লেন্দি। ডক্টর ব্যানার্জি বলেছিলেন সময় সাপেক্ষ সার্থক। তুমি ভেতরে যাবে তো? হ্যাঁ, যাব। দেখি বাবা, তুমি এখানে? তোমার শরীর? আই এম ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমি তো রায়কে ওটিতে নিয়ে যাওয়ার আগেই এসেছি। ইনফ্যাক্ট আমি আর স্রোত একসঙ্গে। আন্টি, আপনি একদম টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। সবকিছু সার্থক। মেয়েটা তো আমার ভুগে চলেছে। এক
একটার পর একটা কিছু না কিছু হয়েই চলেছে। একটু দেখো সার্থক। এবার সব ঠিক হবে। দেখলে সার্থক স্রোতের দিকে একবার তাকালো না পর্যন্ত। কি হবে দেখে? কিছু করতে পারবো? আমি সত্যি এটা কোনোদিনও ভাবিনি যে স্রোত রায়ের মতন না হয়ে নীলুর মতন একটা অপদার্থ হবে। এখানে নিয়ে এলাম ডেভেলপমেন্টটা বলবো বলে। সকাল 7টার আগেই সার্থক বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। কোথায় বেরোলো? কোথায় বেরোলো সেটা তো বলেনি, আমিও জিজ্ঞেস করতে পারিনি। সার্থক আজ চলে এলো কেন এরকম একটা সেমিনার ফেলে? আচ্ছা, পুলিশের সেই ফাইনাল ক্র্যাকডাউনের জন্য কি? সেটা কি আজ? না, এখন এটা নিয়ে ভাববার সময় না। মেসি ভাই, আমি আমার সাধ্যের বাইরে গিয়ে তোকে বাঁচাবার চেষ্টা করেছি। বাকিটা তোর আর ক্রান্তি ভাইয়ের ভাগ্য। এখন আমাকে দিদি ভাইয়ের দিকে কনসেন্ট্রেট করতে হবে। ঝড়ের জন্য তৈরি হয়ে থেকো। আমি যতটা শান্তভাবে তোমার কথা শুনছি, সার্থক কিন্তু শুনবে না। তাছাড়া তোর এবারের ভুলটা মেনে নেবার মতো নয় তো। তুই ল অফ ল্যান্ড ভায়োলেট করেছিস। ঝড়টা স্রেফ সার্থকের দিক থেকে না এসে পুলিশের দিক থেকেও আসতে পারে। তুই এতটা চলে গেলি আর পুলিশ সেটা জানতে পারবে না, এটা ভাবা কিন্তু কঠিন। ওরা তোকে ইন্টারোগেট করেছে, তার মানে তোর উপর নজর রেখেছে। তুই আমাকে একবার বললি না? তুমি যেতে দিতে? কথা বলতাম, তোর সঙ্গে আলোচনা করতাম। যে আলোচনাটা তুই কারো সঙ্গে করে উঠতে পারিসনি এই ভয়ানক ঘটনাটা ঘটিয়ে দেওয়ার আগে। মেসি ভাইকে সাবধান করা হতো না আমার? তো হতো কোনোভাবে। যাকে যা ঘটে গেছে সেটা নিয়ে ভাবার কিছু নেই। ডান দ্যাট ক্যানট বি আনডান। এখন একজন নতুন মানুষ আসছে আমাদের মধ্যে এই পৃথিবীতে, তাকে স্বাগত জানানো দরকার। চল 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 চল। আঙ্কেল, হ্যাঁ, কতক্ষণ লাগবে? এই তো সবে ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে গেলেই তো আর অপারেশন শুরু হয় না। পেশেন্টকে রেডি করে, অ্যানেস্থেসিয়া করে, সেটাই চলছে। আমার কথা মনে করো রাই, শান্ত থাকো রাই, শান্ত থাকো। এখন অক্সিজেন লেভেলটা কত ডক্টর? এখন নর্মাল আছে 98। গুড। স্ক্যালপেলগুলো তাড়াতাড়ি স্টেরিলাইজ করো। এতক্ষণ সময় লাগছে কেন? রাই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ডক্টর। এই তো, আর কিছুক্ষণ বাদেই তোমার বেবিকে আমরা তোমার কাছে এনে দেবো। টেনশন হচ্ছে নাকি? হুম, একটু তো টেনশন হচ্ছে। কেন টেনশন হচ্ছে কেন? আমাদের ওপর ভরসা নেই? আপনাদের ওপরই তো আমার পুরো ভরসা ডক্টর। আপনারা না থাকলে কি এতটা পথ আমি পেরিয়ে আসতে পারতাম? এবার একটু ঘুমিয়ে নিন। এরপর বেবি হওয়ার পর দেখবেন একদম ঘুমোতে পারছেন না। তার পিছনে দিন রাত সময় দিতে হচ্ছে, নিজে আর রেস্ট নিতে পারছেন না। এবার একটু রেস্ট নিন তো, রিল্যাক্স থাকুন। আর একটা কথা বলতেই হচ্ছে, আপনি একজন ফাইটার। এত স্ট্রং নার্ভ আমি খুব কম মায়েদের দেখেছি। তারপর মিসেস সেন, কি প্রেফারেন্স আপনাদের? ছেলে নাকি মেয়ে? নাম ভেবেছেন কিছু? দুষ।
এখন আবার কেউ এরকম প্রেফারেন্স টেফারেন্স নিয়ে ভাবে নাকি? ডক্টর, আমার অ্যানেস্থেশিয়াটা বোধহয় ঠিক মতো কাজ করেনি। আপনি যে এখন আমার পেটে হাত দিচ্ছেন, আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। রিয়েলি? আচ্ছা, আমরা দেখছি। আর রাইপোনা, তুমি একটা কাজ করতে পারবে? কি? রিভার্স কাউন্টডাউন করতে পারো? পারি। কেন? তাহলে করুন তো। 90 থেকে করবেন। 90, 89, 88, 87, 86, 85, 84, 80। আমি তোর সঙ্গে অন্যায় করলাম দিদিভাই, অন্যায় করলাম। তোকে একা পেলে। আজকে ওষুধ খাওয়া হয়েছে? বাপি, বাপি তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? কি একটু বসো না, তোমার শরীরটা। একটা প্রশ্ন করেছি, আজকে ওষুধ খাওয়া হয়েছে? হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। এদিক থেকে আমি খুব স্বার্থপর। আমার বেলায় আমি ঠিক। যদি খানিকটা স্বার্থপর হতিস না, তাহলে আজকে এই বিপদের মধ্যে পড়তিস না। বাপি, আমি তোমাকে বোঝাতে। অনির্বাণদা, অনির্বাণদা, আমার আমার তোমার কাছে ক্ষমা চাইবার মতো মুখ নেই। আমার তো দিদিভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবার মতনও মুখ নেই। আমি জানি, আমি অন্যায় করেছি অনির্বাণদা। মাফ, ক্ষমা, ভুল, অন্যায় এসবের তো আমার কোনোটাই দরকার নেই স্রোত। শুধু চেয়েছিলাম তুমি তোমার দিদির পাশে থাকো, তাকে ভরসা দাও, মনে জোর দাও, তাকে আগলে রাখো, তাকে গাইড করো। তুমি থাকো নি স্রোত। আমি তোমাকে সবটা এক্সপ্লেন করব, সব সব সত্যি কথা বলবো, কিন্তু এখন সেটা সময় নয়। কি হবে তোমার এক্সপ্লেনেশনের? আমার প্রয়োজন নেই তোমার কোনো এক্সপ্লেনেশনের। তোমার হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার আছে। আমার ভীষণ প্রয়োজন আছে। তোমার হয়তো আমার এক্সপ্লেনেশন ভালো লাগবে না শুনতে, সার্থকেরও ভালো লাগবে না। তোমাদের হয়তো রাগ হবে, হয়তো জীবনে আর আমার মুখ দর্শন করবে না তোমরা, কিন্তু আমাকে আমাকে সব সত্যিটা বলতে হবে। সত্যি তুমি তোমার কাছেই রাখো লিটল সিস। তোমার সত্যির আমার আর কোনো প্রয়োজন নেই। কেন জানো? কেন? তোমাকে আমি নিজের ছোট বোন বলে মানি, ভরসা করি, বিশ্বাস করি বলেই কিন্তু আমি সবসময় তোমাকে সাপোর্ট করি, গার্ড করার চেষ্টা করি। আমি না আসলে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম স্রোত। তার জন্য রায়ের কথা অপোজ করে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি যে না, স্রোত কোনো ভুল করছে না। রায় কিন্তু বারবার আমাকে মানা করেছিল, বারবার চেষ্টা করেছিল, বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যাতে তুমি এই যে নাইট আউটটা যেটা করেছো এটা যাতে না করো, তুমি যাতে সেখানে না যাও। বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বারণ করেছিল, অনেকবার ঘ্যান ঘ্যান করেছে আমার কাছে। আমি বলেছি না, স্রোত এখন অ্যাডাল্ট হয়ে গেছে, ও ম্যাচিওরড, ও এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, ওয়েল সেটেলড, বুদ্ধিমতী। ওকে ওর মতো থাকতে দাও, ওর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো না। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, তুমি কেন হস্তক্ষেপ করছো সেখানে? বারণ করেছিলাম, কিন্তু তুমি এবার ধোকা দিলে লিটল সিস। তোমার বন্ধুর জন্মদিন পার্টি করবে, রাতে বাইরে থাকবে, ওর বাড়িতে থাকবে, এটা বলে আমাদেরকে চিট করলে। তুমি তোমার বন্ধুর বার্থডে পার্টিতে যাবে বলে আমাদের সবাইকে মিথ্যে কথা বলে অন্য কোথাও গেছিলে। আঙ্কেল, আপনাদের দেখে মনে হচ্ছে আপনি সবটা জানেন,
তাই আপনার সামনে আমি কয়েকটা কথা বলছি। আর জেনেছি, সকালে জেনেছি। কাল তোমার বন্ধুর জন্মদিন ছিল না স্রোত? ভাবছো আমি কিভাবে জানলাম? আমি জানিনি স্রোত, আমি বুঝিও নি। বুঝেছিল তোমার দিদি ভাই। দিদি ভাই কি করে? রাই কি করে বুঝলো? কাল রাতেই ও এই মিথ্যেটা বুঝতে পেরেছিল, আর তখন থেকেই ছটফট করছিল, বারবার আমাকে বলছিল যে আজ তো আত্রের জন্মদিন নয়। দিদি ভাই মানে আত্রের জন্মদিন না, সেটা দিদি ভাই জানতো? স্রোত, তোমার দিদি ভাইয়ের মেমরি খুব শার্প, ও সব মনে থাকে। তোমার আরো কোনো পোক্ত মিথ্যে কথা বলা উচিত ছিল তোমার দিদি ভাইকে, যাতে ও তোমার উপর সন্দেহ না করে। আমি ওকে প্রথমে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি ভেবেছি ও ভুল ভাবছে। স্রোত তো কখনো মিথ্যে কথা বলে না। তোমার দিদিভাই তোমাকে নিয়ে খুব টেনশন করেছে স্রোত। রাত জেগেছে, ঘুমোয়নি ঠিক করে, খুঁড়ে খুঁড়ে সব বের করেছে, পুরনো ছবি। আত্রের জন্মদিন 11ই অক্টোবর স্রোত। মাই গড, এটা কখন থেকে হয়েছে? এটাই কি? আঙ্কেল, আমি বলছি না এই সবটাই রায়ের ব্রেথলেসনেসের কারণ। আমি সবটা বুঝে ওকে ওকে ঘুম পাড়িয়েছি, ওকে রেস্ট নিতে বলেছি। ও শুয়েছিল, আমি ভেবেছিলাম ও হয়তো ঘুমিয়ে পড়েছে। তারপর ভোরবেলা হঠাৎ ভোর থেকে ও ছটফট করা শুরু করে। স্রোত, আমি এই সম্ভাবনাটা অস্বীকার করতে পারছি না। তোমার জন্যই তোমার দিদিভাইয়ের শরীরটা খারাপ করেছে, কিন্তু ওর যত শরীর খারাপ হয়েছে, যত ওর শরীর ডেটোরিয়েট করেছে, ও তত বেশি তোমার নাম করেছে স্রোত। কতবার তোমার নাম বলছিল। স্রোত স্রোত স্রোতকে ফোন করো, স্রোতকে বোঝাও, ওকে সামলাও। ও বোকামো করছে, পাগলামো করছে, ও জানে না ও কি ভুল করছে।